আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আসছি আমি দিদারুল আলম আরজু। আর আজকে আমরা একজন অতিথির বাসায় আসছি। জায়গাটার লোকেশনের নাম হচ্ছে যে মধ্যম ফরাদনগর। একজন সমাজসেবক এবং এই মানবতার ফেরিওয়ালা এবং কি সম্মানী এবং গুণী ব্যক্তি, সেলিব্রিটি বলা যায় এক নামে। আমরা ওনার বাসায় আসছি। চলুন দর্শক, আমরা ওনার সাথে আজকে একটু পরিচয় হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার মূল্যবান একটু সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনি যে এখানে এসেছেন কষ্ট করে, এই জন্য আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। যে আমরা আজকে কিছু আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এবং কি আপনার জীবনে কিছু আপনার লাইফের কিছু কথাবার্তা আমরা একটু শুনতে চাইবো। প্রথমে একটু কাইন্ডলি আপনার নামটা একটু আপনার পরিচয়টা দিতে হবে আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ। আমার নাম হলো একে মুজাম্মেল হক। এমআই সাহেব বলতে আমার চাকরির ডিজিগনেশন এটা। জি, আমাকে এক নামে সবাই এমআই সাহেব হিসেবে পত্র এলাকা একদম ফেনী হইতে ফেনী দক্ষিণ সবাই চিনি। জি, তো আমার বর্তমান বয়স চলতেছে 78 বছর। জি, তো আমার তো মনে লেখাপড়ার কর্মজীবন এটা 2-3টা ভাগ হয়ে গেছে আর কি। জি, শৈশবে বা শৈশবে প্রাথমিক অবস্থা খায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছি। জি, সেখান থেকে জিন্নাহাইতে যাইয়া আমি তখন এসএসসি কমপ্লিট করছি। জি, তারপর সেখান থেকে ফেনী কলেজে ইন্টার কমপ্লিট করি। জি, আমি 1968 সনে চাকরিতে যোগদান করি। জি, তো এই চাকরিতে যোগদানের ব্যাপার হইতে বা চাকরি রিটায়ার হইতে পর্যন্ত আমার অনেক 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 স্ট্রাগল, অনেক স্মৃতি বিজড়িত আছে। জি, তার মধ্যে একটা হলো 1970 সনে একটা বন্যা, ভয়াবহ বন্যা। জি, তখন আমি হাতিয়াতে চাকরি করি। সেই ভয়াবহ বন্যা অন্তত হয়তো এই বর্তমান আপনাদের হয়তো স্মরণ থাকবে না, যেহেতু তখন হয়তো আপনাদের অনেকের জন্ম হয় নাই। জি, হয় নাই। সেখানে হাতিয়াতে তখন লোক ছিল প্রায় 1,00,000 কত হাজার অনুমানিক, প্রায় তোর মধ্যে প্রায় 70% লোক মারা গেছে। জি, কারণ দ্বীপ, ওটা দ্বীপ। তো ওই দ্বীপে যখন 1970 সনে রাস্তাঘাট বাড়ি সব বিধ্বস্ত অবস্থায় চলে গেছে, তখন রাস্তাঘাট তৈরি করার জন্য সরকারিভাবে বরাদ্দ হয়েছে। আমি চেষ্টা করছি, আমাকে ক্ষুদ্র হিসাবে আমাকে 2টা ইউনিয়নের টেস্ট ডেলিভারি হিসেবে নিয়োগ করেছে। জি, আমি তখন উদীয়মান যুবক, টকবগে যুবক তখন আমি 1970 সনে, এবং আমিও দেশপ্রেম হিসাবে বা মানবতার সেবা হিসাবে আমি এমন এমন রাস্তা করে দিয়েছি যে রাস্তা এখন আমার নাম উপর ওখানে আছে এমআই রোড। জি, জানি আমরা। আপনারা হয়তো শুনলেও শুনতে পারেন, জানলেও জানতে পারেন। শুনছি। তো আমি এই জন্য আসলে রিস্কে ধন্য মনে করছি। আমার মতো ক্ষুদ্র একটা লোক কোথায় হাতিয়া দ্বীপ, ওখানে যে এই নামটা আছে এমআই রোড, তাহলে হয়তো আমার কর্মের স্মৃতি সেটা। জি, অবশ্যই। যাক, দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, হয়তো সৌভাগ্য বলবো, 1970 সনের পর 1971 সনে তখন স্বাধীনতা যুদ্ধের ডাক পড়ে। বয়স কত ছিল তখন আপনার? তো তখন আমার বয়স মানে 68 সনে চাকরি করছি, তো 20 কি 21 বছর, জি, 20-21 বছর। এই স্বাধীনতা যুদ্ধের ডাকে আমি সাড়া দিব চিন্তা করছিলাম। তখন আমার লেবার দিয়ে, তখন তৎকালীন আমলে লেবার দিয়ে প্রায় 1,70,000 টাকা আমার কাছে গচ্ছিত, লেবার দিয়ে টাকা দেব হাতের থেকে। 71-এ। 71 ইয়াস, মনে করেন 71-এ, 70 বন্য হয়েছে না জি, 70 যুদ্ধকালে। এটা হাতের থেকে চেক নিয়ে আসি, মাঝদিন সোনালী ব্যাংক থেকে টাকাটা ড্র করতে হবে। জি, 1,70,000 টাকা নিয়ে আমি ড্র করি, আর ওদিকে না যাইয়া তখন পাঞ্জাবিদের ভয়, তখন বাড়িতে আসছি। বাড়িতে আসছি ঠিকই, তখন আমি কি করব, কি স্বাধীনতা যুদ্ধে যাব না লেবারদের টাকা দিব, আমি একটা দ্বিধাগ্রস্ত করে গেছি। জি, এখন যদি আমি স্বাধীনতা যুদ্ধ চলে যাই, আল্লাহ না করে স্বাধীনতা যুদ্ধ, আমি আমার মৃত্যু হতে পারে। অবশ্যই। তাহলে আমি ওই লেবারদের টাকার কাছে একটা দায়বদ্ধতা হইলাম না, জি, রোজ কামাতে, এই জন্য আমাকে জবাব দিয়ে দিতে হবে। তো ভাবলাম, যাক, স্বাধীনতা যুদ্ধে না যাইয়া আমি লেবারদের টাকাগুলা কীভাবে পরিশোধ করতে পারি সেটাই চিন্তা করতেছি। কারণ তখন কমিশন কাট আপ, পাঞ্জাবির সরাসরি সব কিছু। তখন আমি এই
বুবিয়া ঘাট, আমাদের দক্ষিণ একটা ঘাট আছে বুবিয়া ঘাট। বুবিয়া ঘাটের মরম মারা গেছে বাসু বলে একটা নৌকার মাঝি ছিল। জি ওই নৌকার বা আমার কাকা, তাকে কাকা সম্বোধন করতাম। ওর সাথে কিছু কথা বললাম যে কাকা আমার এই অবস্থা, ও কাকারে তোমার আমি নদী যোগে সন্দ্বীপ নিয়ে দিতে পারবো। জি এবার সন্দ্বীপ থেকে তুমি কীভাবে যাবে সেটা তোমার ব্যাপার। আমি কাকা ধন্যবাদ, আমি একবার সন্দ্বীপ পর্যন্ত যাই। যেহেতু তখন আমি টকবক যুবক, কোনো কিছু আমার ভয় নেই। আর লেবার দিয়ে 1,70,000 টাকা নিয়ে আমি সন্দ্বীপ যাই। সন্দ্বীপ যাই দিনের প্রায় 2টা যাই, সন্দ্বীপ পৌঁছি ভোরে আমি রওনা দিই। আল্লাহর অশেষ রহমান রহিম, তখন চিটাং থেকে জাহাজ যোগে সাঁতিয়ে যাওয়া যাইতো, বোলা যাওয়া যাইতো, বরিশাল যাওয়া যাইতো, আবার ঢাকা যাইতো। চিটাং থেকে একটা তখন রোডসন হাইওয়ে ছিল না। না হাইওয়ে ছিল না তখন। চিটাং থেকে জাহাজ যোগে ঢাকা তুল চিটাং আসতো, চিটাং তুল ঢাকা যাইতো। অন্দি হইতে সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, ফেজিদার নাম হয়তো উঠাইতো। যে মাত্র আমি যাই ওখানে পৌঁছি, ওই সময় আল্লাহ আমাদের চিটাং থেকে যে জাহাজ স্টিমার আর কি ঢাকা যাবে সেটা সন্দ্বীপ ঘাটে বিড়ছে। আমি তখন দেন টিকিট কাটাই জাহাজ উঠলাম। উঠে আমি সন্ধ্যা প্রায় 7টা, 7:30 হাতিয়া যা পৌঁছছি। কিন্তু হাতিয়ার যে সমস্ত লোক আমার পরিচিত বা আমার যারা পরিচিত, প্রায় আমি পরিচিত, সবাই হতবাক। তারা মনে হচ্ছে আমি মারা গেছি, অথবা টাকা লই আমি কোথাও চলে গেছি। এরা আমাকে এটা ভাইয়া খুবই সন্তুষ্ট হয়েছে। এবং ওই সময় তারপরের দিন আমাকে তাদের লেবার দিয়ে পেমেন্ট করছি। এই পেমেন্টে আমাকে যে টাকার মালা দেওয়া হয়েছে, ওই সময়ের আমলে ওই টাকার মালাতে 3,300 কত টাকা, ওই সময় 70 আমলে, 71 আমলে। সে হয়তো আমার নামে এই রোডটা হচ্ছে। তাহলে ওখানে আমার অন্তত আমি ভাগ্যবান। দেখ, স্বাধীনতা যুদ্ধে আর যেতে পারি নাই। যুদ্ধ তো দীর্ঘ 9 মাস চলছে। যুদ্ধের সময় আমি হাতিয়াতে ছিলাম, তখন তো আমি বিয়ে শাদী করি নাই। তারপর এই আর কি দেশ স্বাধীন হলো, সব কিছু আসলো। আবার এর ফাঁকি একটা কথা বলি, স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ চলাকালীন কোন স্মৃতি আপনার মনে যদি থাকে? যুদ্ধের চলাকালীন একটা স্মৃতি আমার মনে আছে। তখন আমি বাড়িতে, তখন তো আমরা ইয়ং যুবক, এদিক ওদিক দৌড়াফেরা করতাম, চলাফেরা করতাম, ডানা কাটা পরিমতো ধরতাম, করতাম। আমার রামতলা আমরা আড্ডা দিতেছি, কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা সহ, মানে তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা হরিয়ানা দিক দিয়া ইন্ডিয়া যাবে। এখানে আলাপ আলোচনা চলতেছে। সরি, তার আগে আমি একটা কথা বলে গেছি। ফেনী তখন মুক্ত অঞ্চল। জি, ফেনী মুক্ত অঞ্চল, কিন্তু আর্মি চতুর্দিকে আছে, কিন্তু ফেনীতে আর্মি নাই। হঠাৎ আমি একদিন ফেনীতে গেলাম। ফেনীতে যাওয়ার পথে শুনতে পারলাম চৌমনিতে আর্মি আসছে। তখন ভেতর বৃহত্তর নোয়াখালী, ফেনী তখন ডিস্ট্রিক্ট হয় নাই। জি, চৌমনিতে লাকসাম হইয়া কিছু আর্মি এখান থেকে দখল করছে, আর কিছু আর্মি লাকসাম দিয়া ফেনীর আর্মি গেটে বাংলাদেশ তো তখন না, পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মি। হ্যাঁ পাকিস্তান আর্মি, কিন্তু তার আগে এটা মুক্ত অঞ্চল ছিল। কিন্তু এখন আক্রমণ করে ফেনী। আবার কিছু আর্মি লাকসাম হইয়া বা রেল লাইন দিয়া ফেনীর দিকে আসতেছে। এখন আমি তো ফেনী গেলাম, দিক বেদিক হারাইছি, কি এদিকে আসবো না ওদিকে যাবো, কোথায় যাবো? কারণ আগে তো মুক্ত অঞ্চল ছিল। এখন শুনলাম কিছু আর্মি নদী ক্রস করি এই রোডে ফেনীর দিকে আসতেছে। তো আমি কোথায় যাবো, হতভম্ব। হঠাৎ আমার এক আত্মীয় আছে সোনাপুর, যেটাকে হ্যাঙ্গার নামে অভিহিত, আগে এখানে বিমানবন্দর হ্যাঙ্গার রাখছিল, সোনাপুর, ফেনী সোনাপুর। আমি রাত্রে ওই রাতে করলাম, রাত কাটালাম। পরের দিন এখন তো বাড়িতে আসতে হবে। যাক, অনেক খোঁজ খোঁজার পরে আমি ওই সাগরলাইয়ের হেখান দিয়া দমদমা বলে মোটবি একটা ইউনিয়নের গ্রাম আছে, ওখান দিয়ে পাশ কাটিয়ে আসতেছি। আস্তে আস্তে কালিদহ রেল স্টেশন আসছে। ওই সময় প্রায় মাগরিব অল্প আগে। এখন শুনতেছি কালিদহ হাই স্কুলের সামনে অনেকগুলো আর্মি আসলে ঠিক। তখন কি করবো আমি, এটা আমার জীবনের স্মৃতি আর কি।
সন্ধ্যা হয়ে গেছে, তখন আর্মিগুলো তো এখন আসতে ক্রস হয়ে রোডের দিকে চলে আসতেছে। এখন আমি আস্তে আস্তে আসি কাজী বাড়ি, সিলুনিয়া কাজী বাড়ি আছে প্রফেসর হুমায়ুন কবির সাহেবের বাড়ি। জি তখনকার আমলে মনে করো কি কেউ বিপদ হইলে মানুষ আশ্রয় দিত। আমি ঠিক ওনাদের বাড়ি এখানে খোঁজ খবর নিয়ে ওনাদের বাড়ির দরজা গেছি, বললাম যে এই অবস্থা, তখন ওনারা আমাকে আশ্রয় দিয়েছে। আমি রাত্রে সেখানে ছিলাম। সকালবেলা আস্তে আস্তে খবর নিয়ে নিয়ে এদিকে আগাইতেছি, শুনতেছি লেমুয়া ব্রিজের ওখানে আর্মি ছিল, আর্মিরা এদিকে আসতেছে। এদিকে আস্তে আস্তে শুনতেছি, আমি আস্তে আস্তে আগাইতেছি। খায়রা বাজার আসছি আর শুনতেছি খায়রাতে 2-3 জন লোক আর্মি গুলি করে মারছে, দেখি নাই কিন্তু শুনছি। এবং আমাদের জামতলার এদিকে আসি, এখানে হাইয়াবার্গো নামে একটা বাড়ি আছে, ওই বাড়িতে 2 জন লোকের গুলি করে মারছে, আর এদিকে জ্বালাও পাওয়া অনেক কিছু করছে। এটা একটা স্মৃতি। যাক, আমার আরেকটা স্মৃতি আছে। যুদ্ধ চলাকালীন যখন পাঞ্জাবিরা এটা দখল করছে, মুক্তিযোদ্ধারা আছে, এখন পাঞ্জাবিরা কিছু রাজাকার বাহিনী গঠন করলো। রাজাকার বাহিনী গঠন করছে, আর রাজাকার বাহিনী আমরা সবাই জানেন রাজাকার নুসলামের নাম আপনারা তো শুনেছেন। জি শুনেছি। আমাদের বর্তমান চেয়ারম্যান বাচ্চু চেয়ারম্যানের বাপা ছিল শামসু মিয়া, ওনার তখন রিক্সা ছিল। আমি ওনার রিক্সা যোগে ফেনী থেকে আসতেছিলাম, আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ওনাকে নিয়ে নিয়েছে রাজাকার নুসলামের ক্যাম্পে। যাক, অনেক তখন তো তদবির বলতে আর কি, আমাদের মাতাব্বর বাড়ির একটা লোক ছিল খুরশিদ বলি নাম, ওনার ফেনীতে একটা দোকান আছে। ফেনী দাওয়াখানার সাথে একটা দোকান ছিল গ্যারেজ। ওনার কাছে যা বললাম যে মামা এই অবস্থা, আমি তো ইয়ং, আমার তো এনে নমুখে দৌড়িয়েছে। যাক, উনি কেমনি চেষ্টা তদবির করে ওনাকে সরাই আনছি। যাক, এটা হলো এক স্মৃতি। আরেক স্মৃতি হলো, আমি তখন খায়রা বাজারে অবস্থান করতেছি, তখন আবুল হোসেন কমান্ডার সাহেবের নেতৃত্বে এবং আমাদের মাস্টার দুলাল ওনার নেতৃত্বে এবং আরও একজন আমার স্মরণ নাই, এই 3 জনের নেতৃত্বে কিছু মুক্তিযোদ্ধা কোথাও অপারেশন করি ওদিন আসতেছে। আসি খায়রা বাজারে জ্বর হয়েছে। জ্বর হওয়ার সাথে সাথে দুলাল, হ্যাঁ দুলাল ওনার নাম, আসল নাম। আমি শুধু আপনার কথা শুনতেছি, আমি আজকে প্রশ্ন করবো না, শুধু না আমার কথা শুনতেছি। যতটুকু স্মৃতি আছে পাবো না তো আর। হ্যাঁ, যতটুকু স্মৃতি আছে সেটা বলতেছি। 78 বছর বয়স তো এখন। জি। দুলাল নাম শুনছেন আপনারা? জি। এই দুলাল উনিও কমান্ডার। শুনলো হুতাবিহারিরও ভাই, ডবল শামসুর ভাই, ওখান থেকে কিছু রাজাকার ঢুকছে এবং কিছু জ্বালাপোড়া করতেছে। তো ওনারা যার যেমন অ্যাম্বুশ নিয়ে দুলাল সব মলঙ্গি কি এটা মন্তলি জায়গার এখানে একটা হাতরা ছিল, ওখানে ধানের সেও উনি ওখানে একটা অ্যাম্বুশ নিয়েছে, তিনি ইয়ে করা, এটার নাম LMG নিয়া। আমি এদের সাথে ঘুরছি। তারপরে আবুল হোসেন আমার অ্যাম্বুশ নিছে, এখানে খায়রা দিশারি ক্লাব আছিল ওখানে, এবার চলতেছে। এখন হঠাৎ শুনি যে ওখান থেকে ফায়ার খুব জোর চলতেছে। আমি তখন খায়রা বাজারে, ওখান থেকে দুলাল মিয়া তার গ্রুপ নিয়ে রাজাগারের সাথে ফাইট করতেছে। দেখ, রাজাগারা হারিয়ে গেছে। হুতাবিহারিবার তখন মানে ডবল সংসবার কাকে গুলি করে মারি ফেলছিল, আমি নামটা ভুলে গেছি ওই সময়। ওদিন 7-8টা রাজাগারকে কিন্তু ধরছে ওরা, মুক্তিযোদ্ধারা ধরে আমরা দেখি খায়রাবাদ তো নিয়ে ওই মন্দারহাটে ওদিকে নিয়ে গেছে। এই একটা স্মৃতি। আর এমন স্মৃতি আছে যা তো স্মরণ নাই। আমরা আবার একটু আপনার কাছে অন্য প্রশ্নের একটু কথা বলি। আপনার পারিবারিক জীবন কেমন চলতেছে আপনার? আলহামদুলিল্লাহ, আমি জমিদারের ছেলে ছিলাম, গরিব ভিক্ষুকের ঘরে জন্ম নিয়েছি। আমার ঐতিহ্যবাহী বাড়িটাই দেখলে মানুষ বুঝতে পারবে। আমার কেন এই কথা বলছি, আমার বাবা তখন আমলে টাকারে কাগজ বানাইতো এবং ক্যাপিস্টান সিগারেটের শুকা কিনে টাকারে কাগজ বানাই সিগারেট বানায় খাইতো। বিলাসিতা জীবন করতে করতে আমাদের সব সম্পদ শেষ হয়ে গেছে। তো আমরা ইনশাল্লাহ, আমার বাবা 2 বিয়ে করছে, আমরা 8 ভাই 1 বোন ছিলাম। 8 ভাইয়ের ভিতরে আমি এলাম 7ম। যাক, আমারও যখন আমি ক্লাস 1 ঠিক বা বেবি বলা চল, তখন আমার মা মারা যায়।
তখন আমার বাইরে বা ইয়েদের বা যে কোনো উপায় মানে আমরা লালন পালন আল্লাহ আমাকে করছে, করি লেখাপড়া ইনশাল্লাহ কলেজ জীবন পর্যন্ত লেখাপড়া নিছে। নেওয়ার পর যাক সার্কিট সুবাদে সার্কিট জীবন ঢুকছি। সার্কিট জীবনে অত্যন্ত সুনামের সহিত, জি যেহেতু খানিকটা ইয়া হয়েছে সুনামের সহিত ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমী আমার কর্মজীবন শেষ করেছে। 2005 আমি রিটায়ার্ড হয়েছি। জি আমার 3 ছেলে, 1 মেয়ে। মেয়েটা বড়, মেয়েটা বিয়ে দিছি আপনার নবাবপুর জাস্তি বাড়িতে জি ইয়ার আহমদ সাহেবের বাগিনার নিকট। জি জানি আমি এটা। আপনি জানেন, আচ্ছা ডাক্তার ওখানে ওরা ঢাকা আছে। আবার আমার 3 ছেলের ভিতর বড় ছেলে ডিগ্রি কমপ্লিট করার পর এখন ফ্রান্সে আছে। আর আরেক ছেলে মেজর ছেলে ঢাকাতে আছে, উনি টাইসের ব্যবসা করেন। জি আর ছোট ছেলেটা রাজনীতির সাথে জড়িত থাকার কারণে ব্যবসা বাণিজ্য লস দেওয়ার পরে এখন বর্তমানে সৌদি আছে। সৌদিতে আছে। হ্যাঁ, আমার 3 ছেলে বিবাহিত। আমার ছোট ছেলের ঢাকাতে বিয়ে করেছি খিলখাতে। ওনার কোনো শালা সম্বন্ধী না থাকাতে তার ওয়াইফ ওখানে থাকে, ওখানে তার 2টা মেয়ে আছে ঢাকাতে অবস্থান করে। আর আমার 2টা প্রথম সন্তানের স্ত্রী কামরানের স্ত্রী বাড়িতে আছে, মেজো সন্তানের স্ত্রী বাড়িতে আছে। ধন্যবাদ। তাদের ঘরে বড় ছেলের ঘরে 2টা, একটা ছেলে একটা মেয়ে, আর মেজো সন্তানের ঘরে একটা ছেলে। এই আমার স্ত্রী জীবিত আছে। এই আমার পারিবারিক জীবন, আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে। আলহামদুলিল্লাহ। এত চাওয়া পাওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ, ছাওয়া পাওয়ার কিছু নাই। আপনি একটু আমাদের ফরদনগরের যেহেতু আপনি কৃতি সন্তান, খুবই অনেকক্ষণ আপনার স্মৃতি শুনলাম, অনেক স্মৃতি চারণ করলেন আমাদের মাঝে। ফরদনগরবাসী যেটা এখন বর্তমানে আপনি কিছু সোশ্যাল ওয়ার্ক যেগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন, অথবা মানবতার কাজ করছেন, অথবা মসজিদের সভাপতির দায়িত্বে আছেন, সামাজিক কাজে জড়িত আছেন। আমাদের ফরদনগরবাসীর জন্য যদি আপনার কোনো এই সাজেশন কিছু বলার থাকে, অথবা আমাদের চ্যানেলের কিছু যদি বলার থাকে আপনার। ফরাদনগরবাসীর জন্য আমার একটাই মাত্র কথা, যেটা আমার কথা আর কি, এটা আমার চিন্তাধারা। জি ত্যাগে শান্তি। জি স্বার্থ যেখানে আছে সেখানে শান্তি নেই। জি আমি আশা রাখবো ফরাদনগরবাসীর উদ্দেশ্যে আমি বলতেছি, আমাদের যে সমস্ত নেতা কর্মীরা আছেন, অন্তত আপনারা স্বার্থের দিকে না তাকায় মানুষের উপরের দিকে তাকান, নিজকে ত্যাগ করেন। আপনি আমার চাওয়া পাওয়া কি আমাকে এমাশায় বলতেছে এটাই তো আমার চাওয়া, এটাই তো আমার পাওয়া, এর চেয়ে তো আমার কিছু নাই। না। একটা মানুষের জীবনে বাঁচার জন্য কি ডাইল বাচ্চাটা তো 70 জন সব মানুষের কাছে বলে এটাই তো না, এটাই enough। নাকি আমি টাকা পয়সা কভারে নিব। জি তো আমি আশা করবো যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনারা ত্যাগ হতে চেষ্টা করেন, ভোগের দিকে যাইয়েন না, ত্যাগের দিকে থাকেন, মানুষের উপকার করেন, মানুষের দোয়া নেন, এবং সমাজে উন্নয়নমূলক কাজে লিপ্ত থাকেন, এবং সেটা লোক দেখানো না, অন্তরের সহিত। এটাই আমার নিবেদন থাকবে। ধন্যবাদ এমআই সাহেব। উনি সম্মানী ব্যক্তি, অন্তত ফরদনগর, মধ্যম ফরদনগর এবং ফরদনগরবাসীর খুবই নয়নের মণি। অনেকক্ষণ আমাদেরকে স্মৃতিচারণ করলেন, এমনকি আমাদের ফরদনগরবাসীর জন্য যথেষ্ট আদেশ উপদেশও দিয়েছেন, এবং কি ওনার অনেক মূল্যবান সময় আমরা ব্যয় করছি। আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে আমরা এই ফরদনগর থেকে আমাদের এই এমআই সাহেব ওনার বাসা থেকে, নিজ বাসভবন থেকে আমরা বিদায় নিতে হবে। অন্য আরেকদিন আরেকজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।